This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভূস্বর্গ এখন ভাবলেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় আসছে। একের পর এক কানে বুলেটের আওয়াজ আসছে, গুলির আওয়াজ আসছে এবং কোথাও পহেলগাঁওয়ে যে ভ্যালি রয়েছে সেখানে চাপ চাপ রক্তের দাগ প্রত্যেকটা মুহূর্তে চোখের সামনে ভাসছে। কিন্তু এই যে ভয়ঙ্কর জঙ্গি হামলা চললো তা কিভাবে ছক করা হলো তার এক্সক্লুসিভ তথ্য টিভি9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে। ইতিমধ্যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মূলত যে 4 জন জড়িয়ে ছিল তাদের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। 2 জন পাকিস্তানের, 2 জন কাশ্মীরের, সঙ্গে AK-47 ছিল, বুলেট প্রুফ জ্যাকেট ছিল, বডি ক্যামেরা ছিল। অর্থাৎ পহেলগাঁওয়ে যখন নৃশংস হত্যা চলছে তখন বাইরে থেকে মনিটর করছে কেউ। সেখান থেকে পহেলগাঁও থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মন্ডল। সিজার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে পহেলগাঁওয়ের ছবিটা তোমার মাধ্যমে জানতে চাইবো এবং তোমরা এই মুহূর্তে কোথায় আটকে পড়েছো, মানে কত দূর অবধি পৌঁছতে পারলে, কারণ আজ তো নিরাপত্তা সেখানে জোরদার। একদমই, কারণ আমি সেই ছবিটাই দেখাবো। জাতীয় সড়কের ওপর শ্রীনগর থেকে পহেলগাঁওর দিকে যে জাতীয় সড়ক, সেখানে মারহামা বলে যে জায়গা, সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তারপরে কোনোভাবেই সেনা, আমি দেখাবো এখানে সেনা, কাশ্মীর পুলিশ তারা নাকা বসিয়েছে। এই জাতীয় সড়কের প্রত্যেকটা কিছু দূর অন্তর অন্তরই এই ধরনের নাকা রয়েছে, কিন্তু এইখানের পরে কোনোভাবে কোনো গাড়িকে কিন্তু এগোতে দেওয়া হচ্ছে না পহেলগাঁওর দিকে। পহেলগাঁও এখান থেকে মাত্র আধ ঘন্টার রাস্তা। বলা যায় যে খুব কাছে এসেও আমরা যেতে পারছি না। তার সব থেকে বড় কারণ হচ্ছে যে 4 জন হত্যাকারী এই গণহত্যা ঘটিয়েছে বলে ভারতীয় গোয়েন্দারা চিহ্নিত করতে পেরেছেন। তাদের 2 জনের মধ্যে 4 জনের মধ্যে 2 জন এই উপত্যকারই বাসিন্দা হিসেবে চিহ্নিত করা গেছে এবং বাকি 2 জন পাখতুন নাগরিক, অর্থাৎ পাকিস্তানের সীমান্ত প্রদেশ, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বাসিন্দা এই পাখতুন নাগরিকরা যা কোনোভাবে এখনও সীমান্ত পেরিয়ে ওপারে যেতে পারেনি এমনটাই মনে করছেন গোয়েন্দারা এবং তাদেরকে পহেলগাঁও এবং সংলগ্ন এলাকা অনন্তনাগ জেলার বিভিন্ন যে হাইড আউটগুলো রয়েছে, এর আগেও এই টিআরএফ বিভিন্ন সময় যে হামলা চালিয়েছে তারপরে যে হাইড আউটগুলোতে তারা আশ্রয় নিয়েছিল সেই সমস্ত জায়গাগুলোতে চিরুনি তল্লাশি চলছে। আর সেখানেই বোধহয় 24 ঘন্টার মধ্যে পাল্টে গেছে গোটা ছবিটা। আজকে 24 ঘন্টার মধ্যে ভূস্বর্গের ছবিটা পাল্টে গেছে। 24 ঘন্টার মধ্যে পহেলগাঁওয়ের ছবিটা পাল্টে গেছে। আর একটু একটু করে যে ছবি পাল্টাচ্ছে সেই প্রত্যেকটা মুহূর্তের ছবি টিভি9 বাংলায় তুলে ধরবে, কারণ আমাদের সহকর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। পহেলগাঁও জঙ্গি হামলা যে ঘটনা ঘটলো, কড়া মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও কোণঠাসা করা হবে পাকিস্তানকে। এখনো পর্যন্ত যে 4 জন এই জঙ্গি হামলার সঙ্গে জড়িয়ে ছিল তাদের মধ্যে 2 জন পাকিস্তানের, 2 জন কাশ্মীরের। কারণ কাশ্মীরের সাহায্য ছাড়া তো কখনোই সম্ভব না, কারণ তারা সেখানকার মানুষের আস্থা অর্জন করেছে দীর্ঘদিন ধরে তারা রেকি করেছে কোথায় কিভাবে হামলা করবে এবং তারা এই বিষয়টাও দেখেছে যে হামলা করে কিভাবে কোন পথে কাদের সাহায্যে পালাবে। সেই সমস্ত প্ল্যান মাফিক করা হয়েছে। পাক হাই কমিশনারকে ফেরত পাঠাতে পারে দিল্লি। এই মুহূর্তে বিস্তারিত খবর জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, তোমার কাছে সবার প্রথমেই জানতে চাইবো, এই মুহূর্তে দেশ জানতে চাইছে যে কিভাবে পাকিস্তানকে মূল্য চোকাতে হবে, কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, ভারত সরকারের পক্ষ থেকে কি কি ভাবনা চিন্তা রয়েছে এই পুরো ঘটনা নিয়ে। দেখো, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কি পদক্ষেপ করতে চলেছেন সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু নর্থ ব্লক এবং সাউথ ব্লকের অন্দরে যে চরম তৎপরতা শুরু হয়েছে তাতে নয়াদিল্লি যে হাত গুটিয়ে বসে নেই সেই ছবিটা সম্পূর্ণভাবে স্পষ্ট। কতগুলো সম্ভাবনার দিক উঠে আসছে এবং নর্থ ব্লক এবং সাউথ ব্লকের অন্দরমহল থেকে আমাদের কাছে যে খবর আসছে তাতে কিন্তু পাকিস্তানের জন্য বেশ কিছুটা উদ্বেগজনক ইঙ্গিতই উঠে আসছে। যে খবর আমরা পাচ্ছি, নয়াদিল্লি মনে করছে নয়াদিল্লিতে অবস্থিত পাক দূতাবাসের অভ্যন্তরে যে রাষ্ট্রদূতরা রয়েছে পাকিস্তানের, তারা আদতে রাষ্ট্রদূতের ছদ্মবেশে তারা প্রত্যেকে গুপ্তচর বৃত্তির কাজ করছেন এবং শুধুমাত্র এই অভিযোগে তাদেরকে নয়াদিল্লি থেকে বহিষ্কার করা হতে পারে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে এবং সেক্ষেত্রে
ইসলামাবাদে অবস্থিত ভারতীয় যে দূতাবাস সেখান থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্যান্য অফিসিয়ালদেরও প্রত্যাহার করে নেওয়া হতে পারে। যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো আসবে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সমস্ত যৌথ চুক্তিগুলো রয়েছে, যেমন ইন্দাস ওয়াটার ট্রিটি, যা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বারবার ধরে দুদেশের সংঘাত হয়েছে, যেমন কারতারপুর করিডোর, যেখানে ধর্মীয় সেন্টিমেন্টের কথা মাথায় রেখে দুটি দেশ একটি চুক্তির জায়গায় বা একটি আপোষের জায়গায় এসেছিল, সেই কারতারপুর করিডোর বন্ধ হয়ে যেতে পারে। ওয়াঘা বর্ডারে আমরা যে সৌজন্যের ছবি দেখতে পাই, যে রিট্রিট আমরা দেখতে পাই, তা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ একাধিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্ষেত্রে সম্ভাবনার ব্র্যাকেটে প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কথা আমরা বারবার ধরে বলছি, যে সময় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেই সময়ও আমরা দেখেছিলাম যে নয়াদিল্লির তরফ থেকে একাধিক দূতাবাস, অর্থাৎ ভারতের সঙ্গে যাদের বন্ধু মনোভাবাপন্ন যে দেশগুলো রয়েছে সেই দূতাবাসের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছিল। আবারও তার পুনরাবৃত্তি হয় কিনা আমাদের নজর থাকবে। একদম তুমি নজর রাখো সেদিকে, কারণ আমরাও তোমার সঙ্গে বারবার যোগাযোগ করবো। আমাদের সহকর্মী সিজার এবং জ্যোতি সেখানে রয়েছে, সেখানকার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। কিন্তু জঙ্গি নিকেশে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? সৌদি সফর কাটছাট করে তো কখনই দেশে ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী, তারপর জরুরি বৈঠকেও তিনি বসে পড়েছেন। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক। অমিত শাহ এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন যারা আহত এই ঘটনায়, আহত তাদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে কথা বলতে শ্রীনগরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যারা গুরুতর আহত শ্রীনগরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যারা এই ভয়ানক অভিজ্ঞতার শিকার, যারা এই চোখের সামনে নিজেদের আত্মীয়দের হারাতে দেখেছেন, পাশে যে দাঁড়িয়েছিল সেই হিন্দু জেনে গুলি করেছে, সেই ঘটনার অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। যারা গুরুতর আহত, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, তাদের পরিজনের সঙ্গে কথা বলছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন শ্রীনগরের হাসপাতালে, চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন যারা ট্রিটমেন্ট করছেন এই ঘটনায়। এবং সকাল থেকে তিনি পাহেলগাঁওয়ে গিয়েছেন, মানে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল যেমন ঘুরে দেখেছেন, গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন, ভিডিও কনফারেন্সে বৈঠকে থাকবেন। এছাড়া সন্ধ্যেবেলায় যে বৈঠক রয়েছে তার আগে আমরা দেখতে পাচ্ছি শ্রীনগরের হাসপাতালে পৌঁছে গিয়েছেন যারা ভয়ানক এই ঘটনার সাক্ষী, যারা গুরুতর আহত, যারা একটুর জন্য প্রাণে বেঁচেছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের পরিজনদের সঙ্গে কথা বলছেন। শ্রীনগরের ছবি দেখছেন, হাসপাতালের ছবি দেখছেন, অমিত শাহ সেখানে পরিবার পরিজন যারা আহত তাদের সঙ্গে কথা বলছেন, যারা আহত, যারা কথা বলার অবস্থায় রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন, তাদের অভিজ্ঞতার কথা জানছেন। চিকিৎসকরা যারা ট্রিটমেন্ট করছেন তাদের সঙ্গেও কথা বলছেন অমিত শাহ। এবং বারবার এই বক্তব্যগুলো আমাদের ভাবাচ্ছে যে কিভাবে বেছে বেছে গুলি করা হয়েছে, কিভাবে বেছে বেছে টার্গেট করা হয়েছে। এবং মাথায় সিঁদুর পরা দেখলে, গলায় পইতে দেখলে, পোশাক খুনে পর্যন্ত তাদের ধর্ম নিশ্চিত করা হয়েছে নিয়ে বেছে বেছে হিন্দু খুনের ঘটনা ঘটেছে। এই বক্তব্যগুলো রীতিমতো ভাবাচ্ছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে সবার প্রথমে জানতে চাইব, সকাল থেকে কেন গতকাল রাত থেকে যখন এই একের পর এক বক্তব্য শুনছেন, মানে আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলছে? মানে কোনোদিনও শুনেছেন যে এভাবে জঙ্গিরা হিন্দু টার্গেট করে করে মেরেছে, মানে এইভাবে প্রকাশ্যে মাথায় সিঁদুর দেখে, গলায় পইতে দেখে, পোশাক খুনিয়ে তার ধর্ম নিশ্চিত করে তারপর গুলি করেছে? এই ধরনের গুলো শুনেছেন আগে কখনো? না এটা কোথাও নতুন স্ট্র্যাটেজি ইউজ করা হলো? সরাসরি বার্তা। দেখুন, আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি এই 24 বছর সামরিক বাহিনীতে ছিলাম এবং কাশ্মীরে প্রায় 10 থেকে 12 বছর বিভিন্ন এলাকায় ছিলাম, এবং যে জায়গাটা হচ্ছে নিশ্চিতভাবে আমি ওখানে বহু বছর ছিলাম। আমি এইভাবে সম্মুখীন হইনি যে ভারতে যে ডিভিজিভ পলিটিক্স রাজনীতিতে যেটা দেখলাম, এবার এই একই জিনিস দেখলাম সন্ত্রাসবাদের মধ্যে ঢুকে গেছে, ধর্ম নিয়ে সন্ত্রাসবাদ। এই আমরা দেখিনি, এটা আমাদের কাছে নতুন। মুর্শিদাবাদে দেখলাম, মুর্শিদাবাদের পর আমরা এই একদম আপনি সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আপনার এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা শোনাবো। ওমর আব্দুল্লাহ তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, কারণ কাশ্মীরে যে যার মৃত্যু হয়েছে ওই পর্যটন ব্যবস্থার সঙ্গেই যিনি জড়িয়ে রয়েছেন তার মৃত্যু হয়েছে, তাকে শ্রদ্ধা জানালেন। শ্রদ্ধা জানাতে পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছে।
इसकी पुरजोर मजम्मत, उन लोगों के साथ ताज़ियत और हमदर्दी का इजहार जिनके ऊपर और जिनके साथ ये सदमा बीता है। हमारे बाहर से मेहमान आए थे छुट्टी मनाने के लिए, बदकिस्मती से उनको कफनों में घर वापस भेजा गया है। यहाँ हमारा एक गरीब नौजवान मजदूरी करके रोजी रोटी कमाने वाला आदिल घर से निकला था मेहनत की कमाई करने के लिए। बदकिस्मती से आज उनका कफन जो है उनके घर लौटा दिया गया। लेकिन सुनने में आया है कि इनकी मौत ऐसे नहीं हुई, ये बहादुरी का सबूत दिखा रहे थे। वहाँ लोकल सुनने में आया है कि ये एक शख्स थे जिन्होंने हमले को रोकने की कोशिश की और जिन्होंने शायद बंदूक छीनने की भी कोशिश की, और तभी जाके इनको निशाना बनाया गया। কি ভয়ানক কথা বলছেন, মানে এই যে পর্যটন ব্যবস্থার সঙ্গে যে কাশ্মীরি মানুষ জড়িয়েছিলেন তিনি বাধা দিতে গিয়েছিলেন, তিনি জঙ্গিদের হাত থেকে বন্দুক কাটতে গিয়েছিলেন, তাই তাকে নিশানা করা হয়েছে, তাই তাকে টার্গেট করা হয়েছে, তাই তাকে মারা হয়েছে। ওমর আব্দুল্লাহ তার বক্তব্য শোনালাম, কারণ ন্যাশনাল কনফারেন্সের সরকার তো এই মুহূর্তে কাশ্মীরে রয়েছে। আমরা আবারও আলোচনায় ফিরে যাই, কর্নেল দীপ্তাংশু আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনি যে কথাটা বলছিলেন যে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এরকম কখনো শোনেনি, মুর্শিদাবাদের পর এই প্রথম কাশ্মীরে। দেখুন, এইভাবে এই মর্মান্তিক ঘটনা যেটা কাল 2:30-এর পর পহেলগাঁও হলো, এমনভাবে জায়গাটা ওরা বেছে নিল যেখানে কোনো গাড়ি যেতে পারবে না, কোনো মেডিকেল হেল্প আসতে পারবে না, এত জায়গাটা রেকি করেছে। কিন্তু দুর্ভাগ্য হিসেবে আমি সামরিক বাহিনীর একজন সেনাকর্তা হিসেবেও বলছি যে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ইন্টেলিজেন্সের গাফিলতি হয়েছে। কমপ্লিট ইন্টারনাল সিকিউরিটির যে আর্কিটেকচার সেটা কোথাও না কোথাও একটা চুক আমাদের ভারতের তরফ থেকে এই জন্যে বলছি, কারণ আমরা পুলওয়ামায় দেখেছি এই 14ই ফেব্রুয়ারি 2019-এ যেটা হয়েছিল, তখনও আমরা 40টা কফিন দেখে ভারতবর্ষে 140 কোটি মানুষের কিন্তু রক্ত গরম হয়ে গেছিল। আজকেও আমরা গতকাল যেটা দেখলাম, এটা প্রত্যেকে জানা উচিত যে শুধু ধর্ম দেখেনি, ওরা আই কার্ড দেখেছে, কারণ ওদের কাছে একটা খবর কোথাও থেকে লিক হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চপদস্থ অফিসাররা ওইখানে একসঙ্গে এলটিসিতে বেড়াতে এসছিল এবং একজন নেভাল অফিসার ছিল, একজন অরুণাচল প্রদেশ থেকে এয়ারফোর্সের একজন কর্পোরাল ছিলেন, এবং যিনি একজন মারা গেছেন ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই, উনি উচ্চপদস্থ আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর একজন পদস্থ। একদম এই বিষয়গুলো, এই তথ্যগুলো, যে তথ্যগুলো আপনি বলছেন সেই তথ্যগুলো সবকিছু ছিল ওই 4 জন জঙ্গির কাছে। মানে কোথা থেকে তারা তথ্য নিয়েছে, কিভাবে তারা রেকি করেছে, কিভাবে তারা একটা হামলার আগে বিষয়টা সম্পর্কে রিসার্চ করেছে, এইগুলোই তার প্রমাণ। অনেক ধন্যবাদ আপনাকে। জঙ্গি হামলার কয়েক মুহূর্ত আগেই ওয়েস্টার্ন উপত্যকায় ছিলেন কোলাঘাটের 2 পর্যটক, শোনালেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা, একেবারে নিজেরা কি বলছেন শুনুন। মাত্র কয়েক ঘন্টা আগে আমরা ওখান থেকে মোমো খেয়েছি, কেউ ফুচকা খেয়েছে, কেউ ম্যাগি খেয়েছে, তারপরেই ফেরত আসার পর ওইখানের ওই ঘটনাটা কয়েক ঘন্টা আগে যদি ঘটতো তাহলে আমাদের সাথেও ঘটতে পারত। পশ্চিমবাংলার তথা বাঙালি সমস্ত জায়গায় এখন ভর্তি, আবার কাশ্মীর আমাদের কাছে স্বপ্ন, সেই কাশ্মীরে শুধু বাঙালিদেরই ভিড়। ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম, বলতে গেলে কোলাঘাটে থেকেও এই সমস্ত কথা আমরা শুনেছি, টিভির পর্দায় দেখেছি, আর ভগবানের অশেষ কৃপা যে ওখানে গিয়ে আমাদের এটা সম্মুখীন হতে হয়নি। ওখান থেকে বেরিয়ে আসার পরই আমরা আবার সেটা শুনছি, ঘটনাটা শুনেছি, মানে প্রত্যক্ষদর্শী হতে যে হয়নি, এটার জন্য আমরা ভগবানের কাছে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও আটকে গেছে তাদের জন্য ভীষণ আমাদের চিন্তা হচ্ছে। বেশ কয়েকজনের অভিজ্ঞতার কথা শুনলেন, তো আরো বেশ কয়েকজনের কথা শোনাবো। বরাত জোরে প্রাণে বেঁচেছেন, কিন্তু এখনো আতঙ্ক গ্রাস করে রেখেছে নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস এবং দেবশ্রুতি দাসের। পেহেলগাঁওয়ে একটি শিব মন্দির হয়ে ভেসেরানে যাওয়ার কথা ছিল সুদীপ্ত এবং দেবশ্রুতির, কিন্তু শিব মন্দির থেকে বেরোনোর সময় তারা জানতে পারেন জঙ্গি হামলা হয়েছে। এরপরেই তারা শিব মন্দির থেকে সোজা হোটেলে চলে যান। তখন পেহেলগামেই ছিলাম, একদম স্পটের পাশে একটা শিব মন্দিরে ছিলাম। তো
তো আমরা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার কিছু বন্ধুর মেসেজ পাই এবং ওখানে লোকাল সোর্স থেকে জানতে পারি এখানে একটা এরকম অ্যাটাক হয়েছে। তো আমরা তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে। তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে, সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে, পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে। সেখানে যারা লোকাল তারা প্রচুর হেল্প করেছে, তারা শুধু এটাই বলছে যে এই ইনসিডেন্টের ফলে আমাদের বিজনেসের খুব ক্ষতি হয়ে গেল। তারা সবাই এটা বলছে যে আমরা তো সবসময় চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের ভালোবাসতে, আপনাদের সাথে আছি, কিন্তু এটা যারা করে তারা হচ্ছে ঠিক না। লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল, কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজবেন্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না, প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন, খারাপ রাস্তা হবে, ঠিক আছে চলো বাদ দাও। তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম আর ভেতরে যাইনি। দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি, এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও, পাশে একটা শিব মন্দির, খুব ছোট একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে। ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে, এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি, মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তারা ভূস্বর্গে থেকে এই ভিডিওগুলো দেখে তাদের খারাপ লাগছে, তাদের ভয় লাগছে, কারণ আমরা এত দূরে রয়েছে, আমাদের তো রীতিমতো সাংঘাতিক আতঙ্ক ধরা পড়ছে এই ভিডিওগুলো দেখে, এই অডিওগুলো শুনে, এই বক্তব্যগুলো শুনে রীতিমতো আমরাও ভয় রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন TV9 एग्जीक्यूटिव एडिटर आदित्य राज कौल। आदित्य जी, आपसे जानना चाहेंगे कि रिसेंट डेज में पाकिस्तान के साथ हम लोगों का रिलेशन सबको पता है, बांग्लादेश के साथ हम लोगों का रिलेशन सबको पता है, इस टाइमिंग में ऐसा टेररिस्ट अटैक क्या मैसेज दे रहा है? बहुत बड़ा ये आतंकवादी हमला हुआ है, जैसा कि हम कंटिन्यूसली TV9 बांग्ला पे दिखा रहे हैं। आपने देखा पहले भी जब उरी पे हमला हुआ तो हिंदुस्तान ने सर्जिकल स्ट्राइक किया, जब पुलवामा पे हमला हुआ तो हिंदुस्तान ने बालाकोट पे हमला किया, लेकिन अब जो है फौजियों पे हमला नहीं किया है, पैरामिलिट्री पे हमला नहीं किया है। पाकिस्तानी आतंकवादियों ने, पाकिस्तान के डीप स्टेट ने निहत्ते सिविलियंस पे हमला किया है। तो जो कड़ा मुकाबला जो है हिंदुस्तान को करना पड़ेगा और एक बहुत ही बड़ा जो है रिस्पॉन्स देना पड़ेगा। जो मुझे सूत्रों से पता चल रहा है, सोर्सेज से इन इंडियन गवर्नमेंट, वो ये पता चल रहा है कि एक कैबिनेट कमेटी ऑन सिक्योरिटी की मीटिंग होगी जिसमें ये फैसला लिया जाएगा कि किस तरीके का रिस्पॉन्स होगा। एक मल्टी प्रोंग्ड अप्रोच गवर्नमेंट ऑफ इंडिया इस पे रखेगी। एक मिलिट्री एक्शन होगा टेररिस्ट के खिलाफ, एक बहुत बड़ा मिलिट्री एक्शन इन जम्मू एंड कश्मीर। उसके अलावा काइनेटिक ऑपरेशन जो है, एक मिलिट्री काइनेटिक ऑपरेशन पाकिस्तान के खिलाफ होगा, टारगेटिंग पाकिस्तान आर्मी एंड लश्कर-ए-तोयबा। एंड फाइनली उससे पहले जो है कुछ डिप्लोमेटिक एंड इकोनॉमिक स्टेप्स गवर्नमेंट ऑफ इंडिया लेगी, जिसमें जो हमारे डिप्लोमेट्स पाकिस्तान में हैं उनको वापस बुलाया जा सकता है। जो पाकिस्तानी इंटेलिजेंस एजेंट्स अंडर द कवर ऑफ पाकिस्तानी डिप्लोमेट्स जो पाकिस्तान हाई कमीशन न्यू दिल्ली में हैं, उनको जो है इंडिया बाहर निकाल सकता है। पाकिस्तान हाई कमीशन को पूरी तरीके से लैंड को वकेट करने को बोल सकता है। जो अभी करतारपुर कॉरिडोर है वो भी बंद हो सकता है। ये भी बोला जा रहा है कि जो इंडस वाटर ट्रीटी है, ये डिस्कस हो सकता है कि इंडस वाटर ट्रीटी को पूरी तरीके से पाकिस्तान से बंद कर दिया जाए। वो एक बहुत बड़ा एक स्टेप होगा पाकिस्तान के खिलाफ। जो करतारपुर कॉरिडोर है उसको भी बोला जा रहा है कि बंद हो सकता है। और जो हिंदुस्तान और पाकिस्तान के बीच में जो बीटिंग रिट्रीट सेरेमनी हर दिन होती है वाघा बॉर्डर पे, हुसैनवाला बॉर्डर पे और आरएसपुरा बॉर्डर पे पंजाब में और जम्मू कश्मीर में, वो सेरेमनीज जो है बंद हो सकती हैं। तो इंडिया ये फैसला ले सकता है कि हर तरीके का डिप्लोमेटिक और इकोनॉमिक कोऑपरेशन जो पाकिस्तान के साथ रहा है वो पूरी तरीके से बंद कर दिया जाए। आपको याद होगा जब पुलवामा हमला हुआ था तब भी इंडिया ने स्टेप्स लिए थे, डाउनग्रेडिंग ऑफ द डिप्लोमेटिक टाइज किया था टू डेप्यूटी हाई कमीशन लेवल, ट्रेड बंद किया था, मोस्ट फेवर्ड नेशन MFN स्टेटस जो था वो भी बंद कर दिया गया था। और फिर उसके बाद बालाकोट हुआ था। तो एक स्टेप बाय स्टेप ऑल गवर्नमेंट अप्रोच होगा जो पाकिस्तान के खिलाफ होगा। एक कंसेंसस जो है गवर्नमेंट करेगी, ऑल पार्टी मीटिंग भी होगी, लेकिन उससे पहले कैबिनेट कमेटी ऑन सिक्योरिटी की मीटिंग होगी। और मिलिट्री और डिप्लोमेटिक और इकोनॉमिक स्टेप्स जो है पाकिस्तान को आइसोलेट करने के लिए, पाकिस्तान को एक्सपोज करने के लिए लिए जाएंगे, जिसमें फॉरेन डिप्लोमेट्स जो न्यू दिल्ली में हैं उनको भी ब्रीफ किया जाएगा, उनको कश्मीर भी लेके जा सकते हैं और उनको विक्टिम फैमिली से भी मिला सकते हैं, ये दिखाने के लिए कि पाकिस्तान आर्मी का एक डायरेक्ट रोल है इस पहलगाम में जो आतंकवादी हमला हुआ है उसमें।
জি শুক্রিয়া। অর্থাৎ পাকিস্তানের সেনার একটা ডিরেক্ট রোল রয়েছে, ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে এই হামলার পেছনে, সেই বিষয়টাই তুলে ধরা হবে এবং যে কারণে কি কি স্টেপ নেওয়া হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে, প্রত্যুত্তর হিসেবে কি কি স্টেপ নেওয়া হচ্ছে সেদিকে আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। 30শে এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ রয়েছে। পরীক্ষা শেষের 68 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, কি আপডেট রয়েছে? একবার দেখো যে খবর টিভি নাইন বাংলা করছে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে 30শে এপ্রিল ওয়েবসাইটে 5টার পর থেকে কিন্তু দেখা যাবে এবং 68 দিনের মাথায় এবারে রেজাল্ট বেরোচ্ছে। প্রত্যেক পরীক্ষার্থী অধীর আগ্রহে বসেছিলেন রেজাল্ট। তা টিভি নাইন বাংলা সবার আগে সকলকে জানাচ্ছি 30শে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ। একদম সুমন, তোমার কথা ব্রেক করছে, তুমি যদি একটুখানি সরে যাও। তবুও আমি দর্শকদের আরো একবার জানিয়ে রাখি যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ রয়েছে 30শে এপ্রিল এবং পরীক্ষা শেষ হয়েছে 68 দিন আগে। তারা 68 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং স্বাভাবিকভাবে মাধ্যমিকের যে পর্ষদ রয়েছে সেই পর্ষদের ওয়েবসাইটে তারা তাদের ফল জানতে পারবেন, রোল নাম্বার দিয়ে তারা তাদের ফল ইতিমধ্যে জানতে পারবেন। 68 দিনের মাথায় 30শে এপ্রিল মাধ্যমিকের ফলাফল প্রকাশ। ধন্যবাদ সুমন।